আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রাজধানীতে নির্বাচন কমিশনের ৮০ জন কর্মকর্তাকে কোর প্রশিক্ষণ অনুষ্ঠানে আরেক কমিশনার জানান, এবার নির্বাচনে ১০০ কোটি টাকা সাশ্রয় হবে ভোট কেন্দ্রগুলো থেকে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা সহ জাতীয় নির্বাচন আয়োজনের বেশিরভাগ কাজেই গুছিয়ে আনছে ইসি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনার আনোয়ারুল ইসলাম কর্মকর্তাদের বলেন, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে কাজ করতে কড়া বার্তা দিতে হবে। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। 50,000 নির্বাচন প্রিজাইডিং অফিসার যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাকে যদি এই মেসেজটা দিতে পারেন যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না, এবং এটা দিতে হবে। একইভাবে তফসিল ঘোষণার পূর্বাপর সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, অপতথ্যের নেতিবাচক প্রভাব নিয়েও শঙ্কার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এই নির্বাচনকে ঘিরে। I tell you, our bottom line is, এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি, এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। অ্যাবিউজ অফ AI, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এর আগে আরেক নির্বাচন কমিশনার বলেন, ভোট কেন্দ্রে প্রতি বুথে ভোটার সংখ্যা বাড়ানোর কারণে কর্মকর্তা সংখ্যা যেমন কমেছে, তেমনি খরচ সাশ্রয় হয়েছে ১০০ কোটি। প্রায় ৪৯,০০০-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। ৪৯,০০০ বুথ কমানো মানে হচ্ছে প্রায় ১.৫ লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় ১০০ কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। বক্তারা বলেন, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে শতভাগ সজাগ থাকতে হবে নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। না হলে আগের নির্বাচনগুলোর মতো এর দায়ও কমিশনের উপর বর্তাবে। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। সময় মতো নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা তৈরি হবে। তাই দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ষড়যন্ত্র চলছে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার। রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব বলেন তিনি। ইফতেখার রেজা রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করে ইতি প্রকাশন। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান যে অবস্থা তাতে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা ও হতাশা। গণতান্ত্রিক উত্তরণের একটি রোডম্যাপ পাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই বলেও মন্তব্য করেন তিনি। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, তা অতিক্রম করে ক্ষমতায় যেতে হবে বিএনপিকে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। এদিকে রাজধানীর বাংলা একাডেমিতে ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিকার ও প্রতিরোধ দিবসকে সামনে রেখে মায়ের ডাক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের ম্যান্ডেট পেলে গুম রোধ করার জন্য আইন প্রণয়ন সহ যা কিছু প্রয়োজন তা করবে বিএনপি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই
গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে বাংলাদেশে কোনোদিনই গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। আর নির্বাচনের রোডম্যাপ নিয়ে সংশয় থাকলে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বানও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দেশ গঠনে মানুষের প্রত্যাশা পূরণ করবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কার ও বিচার শেষ না করেই তড়িঘড়ি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে কুমিল্লার কালীবাজার ইউনিয়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অশুভ কোনো শক্তির কাছে মাথা নত করেছে, তাই কোনো কিছুরই সিদ্ধান্ত নিতে পারছে না। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল সাত্তার এ সময় উপস্থিত ছিলেন। ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে উনি মনে হয় কোনো শক্তির কাছে মাথা নত করে প্রভাবিত হয়ে আবার একটি পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসীর সন্দেহ পোষণ করছে। বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। নির্বাচন বানচালের জন্য যারা আস্ফালন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সুনাম হারাতে পারেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ৭১-এর ইতিহাস ভুলে গিয়ে ২৪কে উদ্ভাসিত করা যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। বলেন, কোনো টালবাহানা চলবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। মব সন্ত্রাস নিয়ে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে উগ্রবাদী আস্ফালন কমে যাবে। দেশকে নিয়ে এগোতে হলে এই ঐক্যর কোনো বিকল্প নাই। আসুন আমরা এই এখান থেকে বেরোনোর সাথে সাথে এই ঐক্যর যে আন্দোলন সেটাকে গড়ার জন্য সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে, এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে সেই শক্তি আমরা অর্জন করব, যেটা নিয়ে দেশকে বাঁচানো সম্ভব হবে, জাতিকে বাঁচানো সম্ভব হবে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভিপি পদে ১০, জিএস পদে ৯ জন সহ ১৭৯ জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। নানা আনুষ্ঠানিকতার পর ঘোষণা করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। ১৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে। এর মধ্যে সহসভাপতি প্রার্থী হিসেবে চূড়ান্তকরণ করা হয়েছে ১০ জন প্রার্থীর। প্রার্থিতা চূড়ান্ত ঘোষণার পরপরই প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে তারা হাজির হচ্ছেন ভোটারদের কাছে। আমরা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। বিশ্ববিদ্যালয়ের যে একটা বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালা রয়েছে, এই জায়গাগুলো আমরা কাজ করতে চাই। আমরা এই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করার জন্য, জাহাঙ্গীরনগরের স্বার্থ রক্ষা করার জন্য আমরা জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ। এখন থেকেই স্টুডেন্টদের প্রতিটা দোরগোড়ায় যাব, আমাদের ইশতেহারের কথাগুলো বলবো। প্রার্থীদের নানা প্রতিশ্রুতির বিপরীতে ভোটাররাও বলছেন নিজেদের প্রত্যাশার কথা। আমাদের একটাই প্রত্যাশা, শিক্ষার্থী বান্ধব জাকসু চাই। আমরা চাই ছাত্র নেতা নয়, আমরা ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে চাই, এবং আমরা সেখানে চাই কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতির প্রভাব যাতে না থাকে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এমন মানুষজনই যাতে নির্বাচিত হতে পারে। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে ১১,৯১৯ জন ভোটারের প্রায় অর্ধেকই নারী।
ভাই আসসালামু আলাইকুম। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। ডাকসু নির্বাচনকে ঘিরে ছুটির দিনেও সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি প্রচারণায় সরব হল সংসদের প্রার্থীরা। চলছে বিভিন্ন প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগও। নূর হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হল সংসদের প্রার্থীরা। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই, আমরা সবাই শিক্ষার্থী। সেই জায়গা থেকে আমরা সবাই এখানে অবস্থান করছি। আমাদের যে চাওয়া পাওয়া, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যে চাওয়া পাওয়া, শিক্ষার্থীদের যে অধিকার, সেটা আমরা বলবো। যদি বিপি আমি হতে পারি তাহলে আমাদের প্রথম হচ্ছে যে হলের যে খাবার সংকট সেটা নিরসন করার চেষ্টা করব। তারপরে হলের যে আপনারা জানেন যে অনেক বেশি অ্যালটমেন্ট দেওয়ার কারণে একটা তীব্র সিট সংকট এখনও রয়ে গিয়েছে। কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং এবং পার্ট টাইম জবের জন্য আমি কার্যকর পদক্ষেপ নিব। যারা তরুণ উদ্যোক্তা থাকবে তাদের জন্য প্রশিক্ষণ এবং সেমিনারের ব্যবস্থা করব। সাথে সাথে বিভিন্ন এনজিও এবং কোম্পানির থেকে আমি তাদের জন্য বিনিয়োগ আনতে কাজ করব। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছুটছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের রেসপন্স দেখে অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষোদ্গার করছে। তারা শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কি ভাবনা সেটা তারা পেশ করছে না, বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কীভাবে ঠেকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত। এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো ভাবনা তারা আমাদেরকে দেখাতে পারে নাই। তো আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনার কথাগুলো বলেন, আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান ওই কথাগুলো বলেন। যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি, যেগুলোতে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনো কোনো সুরাহা আমরা পাইনি। ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট তানবিবারি হামিম তিনি কিন্তু সকল ধরনের যে রুলস রেগুলেশন সব কিছু ব্রেক করেছেন, কিন্তু পরবর্তী আমরা কি দেখেছি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে রুলস রেগুলেশন তিনি ব্রেক করেন নাই, তিনি 15 জন নিয়ে এসে মিছিল মিটিং দিয়েছেন, সেটা দরজার বাইরে দিয়েছেন, দরজার ভিতরে 5 জন নিয়ে ঢুকেছেন। এটা যদি হয় মনোভাব, তাহলে অবশ্যই এটাকে আমি দুর্বিসন্ধি হিসেবে দেখি। তবে বরাবরের মতোই সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 15 বছরের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধান করা না গেলে এটি কেবল বাংলাদেশের জন্য নয়, বরং এটি আঞ্চলিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর রাজনীতিকে সাজাতে হবে। চীন ও ভারতের নতুন সম্পর্ক ভূ রাজনৈতিক পরিবর্তনের নতুন অধ্যায়ের শুরু বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও ভৌগোলিক কৌশল কেমন হওয়া উচিত এ নিয়ে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের আয়োজনে 2 দিনের কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানান, 8 বছর ধরে রোহিঙ্গা সংকটের ঘানি টানছে বাংলাদেশ। একটি পরিকল্পনা নিয়ে এই সংকটের সমাধান করা না গেলে কেবল বাংলাদেশ নয়, গোটা অঞ্চলকেই ভুগতে হবে। 8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি। যেসব ছেলেমেয়ে 5 কিংবা 10 বছর বয়সে কক্সবাজার ক্যাম্পে ঢুকেছিল, এখন তাদের বয়স 20-র কাছাকাছি। তারা ক্যাম্পেই আটকে আছে। এই জাতিগত সংকটের সমাধানে আমাদের অন্তত 15 বছরের পরিকল্পনা নিতে হবে। ট্রাম্পের শুল্ক নীতিকে কেন্দ্র করে ভারত ও চীনের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সম্পর্ক ভূ রাজনৈতিক পরিবর্তনের দিকে নিয়ে যাবে। ভারত আর চীনের প্রধানমন্ত্রী কথা বলেছেন, এতে দেখা যাচ্ছে এশিয়ার শতাব্দী এখন আর শুধু ধারণা নয়, একেবারে নিশ্চিত। সামনে ভৌগোলিক নয়, আসলে ভূ রাজনৈতিক বড় পরিবর্তন আমরা দেখতে যাচ্ছি। অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশে পরিকল্পিত ধারায় রাজনীতি করতে হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। It is a problem that is thrust on Bangladesh. And as of today, it's a problem of Bangladesh. বাংলাদেশের রাজনীতি আগামী 15 বছর একটি চমৎকার ধারার মধ্য দিয়ে যেতে হবে। যে পরিবর্তন শুরু হয়েছে সেটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশের প্রাথমিক বিদ্যালয় শেষ করেও 30% শিক্ষার্থী ঠিকমতো বাংলা পড়তে পারে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগামীতে শিক্ষার মান বৃদ্ধির দিকে অধিক মনোযোগী হতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে মোটরযান শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন
মোটর শ্রমিকেরা দ্বিতীয় দফায় অবরোধকালে যৌথ বাহিনীর লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত 10 জন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সন্ধ্যায় 20 মাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মোটর শ্রমিকেরা। এ সময় যৌথ বাহিনী লাঠিচার্জ চালালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে দুপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা। এতে দুপাশেই কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে এগিয়ে এলে শ্রমিকেরা কিছু শর্ত বেঁধে দিয়ে অবরোধ তুলে নেন। বিচার না হলে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে জাতীয় প্রেসক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, নিয়মতান্ত্রিক পন্থার বাইরে গিয়ে ক্ষমতায় থাকার জন্যই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা ঘটেছে। গুমের সঙ্গে জড়িতদের বিচারে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় বক্তারা গুমের বিচারের ব্যাপারে আশাহত না হয়ে লড়াই চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও মানবাধিকার সংস্থা অধিকার গুম এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনায় র্যাব বিলুপ্তি সহ 10 দফা সুপারিশ তুলে ধরে। অবিশ্বাস দিয়ে আর হতাশা দিয়ে পরিস্থিতির পরিবর্তন আমরা কেউই করতে পারবো না। আমাদেরকে তো বলতে হবে বিচার হবে, বিচার করতে হবে, আমরা বিচার চাই। নতুন দেশের ভিত্তিও, পরিবর্তিত বাংলাদেশের ভিত্তিও রচিত হবে না যতক্ষণ পর্যন্ত না এই বিচারগুলো না হয়। বিচারগুলো যখন হবে, মানুষের আস্তে আস্তে প্রতিষ্ঠানগুলোর উপরে একটু আশা জন্মাবে। ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হত্যার ঘটনায় ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিলেন ইসলামী চিন্তাবিদ এবং আলেম ওলামারা। বাজুম্মা বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মার্চ ফর গাজা ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা ফিলিস্তিন রাষ্ট্র নির্মূলের ন্যাক্কারজনক পরিকল্পনার নিন্দা জানান। অবিলম্বে এই কার্যক্রম বন্ধ না করলে জিহাদের হুঁশিয়ারিও দেয়া হয়। এমনকি ত্রাণের জন্য অপেক্ষায় থাকা নারী শিশুদের হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। ইসরায়েলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতাকারীদের কঠোর সমালোচনা করা হয়। পরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে একটি মিছিল বের করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সবজির দাম, তবে গেল এক সপ্তাহের বেশি সময় কেজিতে প্রায় 20 টাকা পর্যন্ত মসুর ডাল আর আটা ময়দার দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। এছাড়াও স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ সহ মুরগি এবং ডিমের দাম। এদিকে ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম, চড়া অন্যান্য মাছের দামও। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদারের তাগিদ ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী সবজির বাজার, তবে সপ্তাহের ব্যবধানে বেগুন সহ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। যদিও বেশিরভাগ সবজির দামই 80 টাকার আশপাশে। কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। অন্যদিকে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। এমনি সবজি তুলনায় একটু এই সপ্তাহে একটু কম, গত 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে দাম একটু বেশি ছিল। কাঁচামরিচ দাম তো এটা আপ ডাউন করে, বুঝছেন, এই দাম কমে বাড়ে। কাঁচামরিচ 200 টাকা গেলে সম্ভব, এটা হচ্ছে আমাদের কিছু করার নাই। দাম না বাড়লেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, আর সোনালির দাম 320 থেকে 330 টাকা। কিছুটা কমে বাদামি ডিম 140 আর সাদা ডিমের ডজন হয়েছে 135 টাকা। স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। একটা জিনিস কিনতে আসছি, এসে সে জিনিস তো নিতে পারি না, তারপরে সবচেয়ে কম যেটা খারাপ সেটা কম দামের মধ্যে হলেও সেইগুলোই আমাদের নিতে চাই। বাড়তি দাম উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজারে। নিম্ন ও মধ্যবিত্তের খাবার তালিকায় থাকা জনপ্রিয় পাঙ্গাস মাছের দামও বেড়েছে কেজিতে প্রায় 50 টাকা পর্যন্ত। এদিকে ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম। 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় 2500 টাকা। এই ইলিশ মাছ দরকার, চাহিদা তো মাছ চাহিদা মতন মাছ নেই, তার 3 ভাগের 1 ভাগও মাছ নেই, এই জন্য মাছের দাম বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় নাভিশ্বাস ক্রেতাদের। সরকারের কঠোর নজরদারির তাগিদ তাদের। বাজারের মনিটরিং করার জন্য যেভাবে দরকার, আমার মনে হয় সেই জিনিসটা সঠিকভাবে হচ্ছে না। সংশ্লিষ্ট যারা আছেন এই গভর্নমেন্টে, তাদের আরও মনোযোগ দেওয়া উচিত যাতে করে এই
মনিটরিং এবং রেগুলেশন এগুলো আরও যথার্থ এবং কার্যকরভাবে করা উচিত। গেল এক সপ্তাহে কেজিতে প্রায় 20 টাকা পর্যন্ত বেড়েছে মসুর ডালের দাম, আর আটা ও ময়দার ক্ষেত্রে বেড়েছে প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 24 ঘন্টায় 5019টি কন্টেইনার হ্যান্ডলিং করে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ইতিহাসে একদিনে এটি সর্বোচ্চ পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং, যার মধ্যে ইম্পোর্ট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 2101 এবং এক্সপোর্ট 2918টি। বন্দর কর্তৃপক্ষ বলছে সিটিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি 2, 3, 4 এবং 5 নং বার্থের অপারেটরের দায়িত্ব গ্রহণের পর থেকে কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের গত 28 দিনে 1,09,217 TEUS কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং 3,903 TEUS, যা পূর্বের তুলনায় 40%-এরও বেশি। জামায়াত পিআর পদ্ধতি সহ ভিন্ন কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। তিনি বলেন, এভাবে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নেই। নির্বাচনী রোডম্যাপের পক্ষে 90% মানুষ মাঠে নেমে যাবে। আজ কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির ত্রিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদেরকে বলেন, রোডম্যাপ ঘোষণা হওয়ায় কমিশনের প্রতি মানুষের আস্থা এসেছে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি। সন্ধ্যায় রাজধানী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এই অনুষ্ঠানে পুরস্কার এবং সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের সদস্যপদ নবায়ন করা হয়। বক্তারা বলেন, টেলিভিশন মেকআপ আর্টিস্টদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, টেলিভিশনকে আরও পরিপূর্ণ করে তুলতে মেকআপ আর্টিস্টদের ভূমিকা অপরিসীম, তাই তাদের সঠিক মূল্যায়ন করতে হবে। অনুষ্ঠানে অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, টেলিভিশন ব্যক্তিত্ব, রাজনীতিবিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 90-এর গণ অভ্যুত্থানে প্রাতিষ্ঠানিক ঘোষণা এবং স্বীকৃতি চায় অপরাজেয় 90। জাতীয় প্রেস ক্লাবের সংগঠনটি আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন দাবি করেন সংগঠনটির নেতারা। তারা বলেন, যেমন করে জুলাই আন্দোলনের স্বীকৃতির বন্দোবস্ত করা হচ্ছে, তেমনি করে 1990 সালের গণ অভ্যুত্থানের স্বীকৃতি সহ নিহত এবং আহত পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে। আইনি ভিত্তির মাধ্যমে স্বীকৃতির দাবি করেন তারা। এই 90-এর আন্দোলনে নিহত, আহত, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান সংগঠনের আহ্বায়ক আলী আক্কাস নাদিম। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আব্দুস সোবহান, জাকির হোসেন, লুৎফর রহমান প্রমুখ। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডস আদর্শ দল নয়, তবে তাই বলে ডাচদের হালকাভাবে নেওয়ার ভুল করতে চায় না বাংলাদেশ। শনিবার সিলেটে শুরু হতে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজের প্রথম টি20-র আগে কোচ ফিল সিমন্স তাই পূর্ণ মনোযোগ দিচ্ছেন সিরিজ জয়ের পরিকল্পনা সাজাতে। সিলেট থেকে আনিস রহমানের পাঠানো ছবিতে নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের স্মৃতি এখনও খুব বেশি পুরনো হয়ে ওঠেনি। মাঝের সময়টায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি20 সিরিজ জিতল। এই ফরম্যাটে সহযোগী দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের পা হরকানোর পরিসংখ্যানটা নেহাতই কম নয়। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স তাই নেদারল্যান্ডসকে এশিয়া কাপের প্রস্তুতির জন্য আদর্শ দল মনে না করলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। নেদারল্যান্ডস হয়তো এশিয়া কাপের প্রস্তুতির জন্য আদর্শ দল নয়, তবে মনে রাখতে হবে 3টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলতে যাচ্ছি। তারা আগের 2টি বিশ্বকাপ খেলেছে এবং ভালো খেলেছে। ক্রিকেটে কাউকে হালকাভাবে দেখতে পারবেন না। সবাই ভালো ক্রিকেট খেলছে, আমাদেরও ভালো ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে যদি তাদের হারাতে চাই। নেদারল্যান্ডসের বিপক্ষে এখন পর্যন্ত 5টি টি20 খেলেছে বাংলাদেশ। এর মধ্যে 4টিতে জয় পেয়েছেন লিটনরা। স্বাগতিকদের বিপক্ষে নেদারল্যান্ডসের সবশেষ জয় 2012 সালে। সিলেটের ব্যাটিং বান্ধব কন্ডিশনে বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলতে চায় ডাচরা। সিলেটের উইকেট দারুণ। আশা করি স্বাগতিকদের বিপক্ষে আমরা ভালো খেলতে পারবো। নিজেদের মাটিতে বাংলাদেশ অনেক ভালো দল। দল হিসেবে আমরা বাংলাদেশকে পরীক্ষায় ফেলতে চাই। আমাদের দলেও বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন।
সিরিজের প্রথম টি20তে শামীম পাটোয়ারিকে নাও পেতে পারে বাংলাদেশ। বামহাতে এই ব্যাটার এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি বলে জানিয়েছেন ফিল সিমন্স। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। আগামী 4 সেপ্টেম্বরের নির্বাচন দিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা সমাধানে নির্বাচিত সদস্যরা আন্তরিক থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন সংগঠনটির সদস্য মেনহাজুল আবেদিন নান্নু। নিলয় মজুমদারের রিপোর্ট। গত বছরের আগস্টের পর কোয়াবের পুরনো কমিটি ভেঙে নির্বাচন দিতে গঠন করা হয় অ্যাডক কমিটি। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় গঠনতন্ত্রে পরিবর্তন এনে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন, যেখানে সভাপতি পদে লড়বেন সেলিম শাহিদ ও মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের কল্যাণে এই সংগঠন গঠন করা হলেও বিভিন্ন সময় ক্রিকেটারদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি কোয়াব। গত 12 বছর ইনঅ্যাক্টিভ ছিল এটা, এবং এখন আবার সেভাবে চিন্তাভাবনা করে আমরা আগাচ্ছি, এবং এখন ইলেকশনটা দিয়ে আবার ইলেক্টেড বডি আমরা আনছি। ওয়েলফেয়ার মানে সবার খালি আপনার কারেন্ট অ্যাক্টিভিটিস না, এখানে প্রাক্তনদেরও অনেক কাজ আছে, যেখানে সাহায্যের ব্যাপার আছে কিছু খেলোয়াড়ের, তো সব কিছু মিলে কিন্তু এই জিনিসটা। সম্প্রতি ক্রিকেটারদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। ক্রিকেটারদের আচরণবিধি কেমন হওয়া উচিত এই বিষয়েও কোয়াবের সুস্পষ্ট অবস্থান নেওয়ার সুযোগ দেখছেন মিনহাজুল আবেদিন। অ্যাডক কমিটিতে যারা আছে এই 13 জন কিন্তু অলরেডি আলোচনা করেছে কিভাবে এগুলি থেকে খেলোয়াড়দেরকে দূরে রাখা যায়। এগুলির জন্য কিন্তু একটা কাউন্সেলিং কোর্স কিন্তু দরকার আছে খেলোয়াড়দের, এবং অ্যাওয়ারনেস যেটা এটা নিয়ে কিন্তু কাজ করার জন্য অলরেডি আমরা এনসিএল টেকনিক্যাল কমিটি থেকে কিন্তু এটা আলোচনা অলরেডি শুরু করেছি। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। 24শে গণ অভ্যুত্থানের ইতিহাসকে শিল্পের রঙে নতুনভাবে ফুটিয়ে তুলেছে জাতীয় ক্যালিগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী। রাজধানীর জাতীয় জাদুঘরে চারুশিল্পী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রদর্শনীটি। ক্যালিগ্রাফি এবং গ্রাফিতি রঙে ধরা দিয়েছে 24শের গণ অভ্যুত্থানের নানান মুহূর্ত, ফুটে উঠেছে জুলাই বিপ্লবের প্রেরণা আর সংগ্রামের চেতনা। দর্শনার্থীরা জানান, এমন ভিন্নধর্মী আয়োজন আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেবে জুলাইয়ের মুক্তির বার্তা। প্রদর্শনীতে মোট 82 জন শিল্পীর 117টি শিল্পকর্ম রয়েছে। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি 31 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সবটি জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।